বাংলাদেশকে ধ্বংস করতে পাকিস্তানের ফর্মুলা ব্যবহার করছে ভারত। ফাঁদে পা দিয়েছে বিএনপি। কিছুদিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি বক্তব্যে বলেছিলেন, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই কথাগুলো কি তিনি এমনিই বলেছিলেন? চলুন আসল ঘটনা কি তা জেনে আসি। বাংলাদেশ কি ধ্বংসের দ্বারপ্রান্তে? শত্রুকে কারা দেশটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে? চোখের সামনে সব ঘটছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। কারণ চালটি এত নিখুঁতভাবে চালা হচ্ছে যে ধ্বংসের দিন পর্যন্ত কেউ টেরই পাবে না। ভারত তার পুরনো কৌশল পরিবর্তন করেছে। সরাসরি আগ্রাসন নয়, বরং ভেতর থেকে ধীরে ধীরে এক একটা স্তম্ভ ফাটিয়ে দিচ্ছে। এর মধ্যে তাদের মিশনে অংশ নিয়েছে বিএনপি এবং সাবেক সরকার শেখ হাসিনার রেখে যাওয়া কিছু প্রশাসনের ফ্যাসিস্ট শক্তি। বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। দর্শক, আপনারা জানেন, হঠাৎ করে বিষয়টা দেখতে ছোট, জাস্ট ঢাকায় কয়েকশো মানুষ মার্চ ফর খেলাফত বাইতুল মোকাররমের গেট থেকে নামাজ পড়া শেষে তারা মিছিল করছে। এটা বাহ্যিক দৃষ্টিতে ছোট একটা ঘটনা। হ্যাঁ, পুলিশ সেনাবাহিনী কতটুকু ভূমিকা পালন করেছে কি করেনি, রিক্সাওয়ালাকে গ্রেপ্তার, এগুলো নিয়ে কথা বলেছি। ওভারঅল ইন টার্মস অফ ভলিউম এটা কিন্তু ছোট ঘটনা, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে এটা অনেক বড় ঘটনা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার একটা প্রজেক্ট এটা। কত রকম ঘটনা ঘটতেছে যে সেগুলো নিয়ে কথা বলতেই হয়। তাই অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে কথা বলবো বলে মনে করছিলাম, আর কওয়া হয় না। যাই হোক, আজকের আলাপ আমরা শুরু করি তৌহিদি জনতা নিয়ে। আমরা আর এক গ্যাঞ্জামের মধ্যে পড়েছি। নানা জায়গায় জনতা হামলায় পড়তেছে, নানা রকম ঘটনা ঘটতেছে। বাঙ্গু সেকুলারেরা নাম দিচ্ছে তৌহিদি জনতা। এর মধ্যে কয়টা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো একটার সাথে আবার একটা সম্পর্কযুক্ত, একই রকম ঘটনা। এ ওরে দোষ দেয়, সে তারে দোষ দেয়। সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। কেউ বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ছাত্র শিবির সভাপতির কক্ষ থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণ এই অস্ত্র। আবার আরেক পক্ষ বলছেন হল শাখা ছাত্রদলের সভাপতির কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রগুলো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশকে ধ্বংস করতে পাকিস্তানের ফর্মুলা ব্যবহার করে ভারতের গভীর ষড়যন্ত্র ফাঁস। ভারতের ষড়যন্ত্রে বিএনপির পা দেওয়ার ঘটনা। হঠাৎ ডক্টর ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে বড় ঘটনার আসল রহস্য ফাঁস করার ঘটনা ও বিপুল অস্ত্র উদ্ধারের ভাইরাল সেই ভিডিওর আসল সত্য সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসে। বাংলাদেশকে ধ্বংস করতে পাকিস্তানের ফর্মুলা ব্যবহার করছে ভারত। ফাঁদে পা দিয়েছে বিএনপি। কিছুদিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি বক্তব্যে বলেছিলেন, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই কথাগুলো কি তিনি এমনিই বলেছিলেন? চলুন আসল ঘটনা কি তা জেনে আসি। বাংলাদেশ কি ধ্বংসের দ্বারপ্রান্তে? শত্রুকে কারা দেশটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে? চোখের সামনে সব ঘটছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। কারণ চালটি এত নিখুঁতভাবে চালা হচ্ছে যে ধ্বংসের দিন পর্যন্ত কেউ টেরই পাবে না। ভারত তার পুরনো কৌশল পরিবর্তন করেছে। সরাসরি আগ্রাসন নয়, বরং ভেতর থেকে ধীরে ধীরে এক একটা স্তম্ভ ফাটিয়ে দিচ্ছে। এর মধ্যে তাদের মিশনে অংশ নিয়েছে বিএনপি এবং সাবেক সরকার শেখ হাসিনার রেখে যাওয়া কিছু প্রশাসনের ফ্যাসিস্ট শক্তি, যারা বাংলাদেশকে নিজের দেশ নয় বরং ব্যক্তিগত সম্পত্তি মনে করত। এই চক্রের মূল লক্ষ্য একটাই, বাংলাদেশকে অরাজকতায় ফেলে দুর্বল করে তোলা, যাতে সহজেই দেশটাকে ভারতে উপনিবেশ বানানো যায়। শুধু একবার ভাবুন, বাংলাদেশের পুলিশ কি সত্যিই কাজ করছে? প্রশাসন কি দেশকে সেবা দিচ্ছে? আইন শৃঙ্খলার অবস্থা এমন ভয়াবহ কেন? চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, খুন, এই অপরাধগুলো কি রাতারাতি শুরু হয়েছে? না, বরং এটি একটি পরিকল্পিত ধ্বংস প্রক্রিয়া। সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে প্রশাসন যে সুবিধা ভোগ করেছে তা তারা আর হারাতে চায় না। তাদের বিলাসী জীবন, অপরাধমূলক কর্মকাণ্ড সবই ছিল গ্যারান্টি সুরক্ষিত। এখন যখন একটি প্রকৃত জনবান্ধব সরকার এসেছে, তখন তাদের সেই সাম্রাজ্য ভেঙে পড়ছে। পুলিশ আর প্রশাসনের কিছু অংশ চাইছে না এই পরিবর্তন মেনে নিতে, কারণ মোদির স্ত্রী খ্যাত শেখ হাসিনা তাদের শিখিয়েছে ক্ষমতা রক্ষার জন্য জনগণকে শোষণ করো, আর এখন তাদের বলা হচ্ছে জনগণের সেবা করো। স্বাভাবিকভাবেই তারা তা মানতে পারছে না, কারণ তারা জীবনে কখনো এই কাজ করেনি। এর সাথে যুক্ত হয়েছে ভারত। ভারত জানে শেখ হাসিনা সরকার থাকলে তারা বাংলাদেশের উপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে পারত, কিন্তু নতুন সরকার আসায় সেই নিয়ন্ত্রণ আর থাকবে না। তাই তারা দুটি ফ্রন্ট চালাচ্ছে। একদিকে বিএনপিকে উস্কে দিচ্ছে, অন্যদিকে প্রশাসনের সেই ফ্যাসিস্ট অংশকে ব্যাকআপ দিচ্ছে, যারা বাংলাদেশকে
শৃঙ্খলা করতে চায়। ভারতের পরিকল্পনার মূল হাতিয়ার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে ফেলা। ভারত জানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই সংস্কার প্রক্রিয়ায় সফল হন তাহলে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন ইন্ডিয়ার কোনো দালাল থাকবে না এমন কোনো শক্তিও যাকে ব্যবহার করে তারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে। এই কারণে তারা নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। শুধু খেয়াল করুন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বাংলাদেশের সন্ত্রাসবাদের বিষয়ে সতর্ক করলো তারপর থেকেই আইন শৃঙ্খলার অবনতি শুরু হলো। একই সময় বিএনপি বলল তাদের খেলা এখনো বাকি। এর মানে কি? এটা নয় যে বিএনপি ও ভারত একই সঙ্গে কাজ করছে। আরেকটি চাঞ্চল্যকর বিষয় হলো ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশে নির্বাচিত সরকার না আসলে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না। তার মানে ভারত জানে তারা বিএনপি কে ক্ষমতায় আনতে পারলে আবারও আগের মতো বাংলাদেশকে চালাতে পারবে। শুধু আইন শৃঙ্খলা নয়, ভারত আরো একটি বড় কৌশল নিয়েছে যা পাকিস্তানে তারা প্রয়োগ করেছে, টুরিস্ট কার্ড মডেল। 2006 সাল থেকে ভারত পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করতে পর্যটন খাতকে নিশানা করেছে। আন্তর্জাতিকভাবে দেশটাকে অনিরাপদ বলে প্রচার করেছে, যার ফলে সেখানে বৈদেশিক বিনিয়োগ এবং পর্যটন শিল্প ধ্বংস হয়েছে। বাংলাদেশেও একই কৌশল প্রয়োগের চেষ্টা চলছে। দেশে যেভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের মাত্রা বাড়ানো হচ্ছে, মানুষ যখন আতঙ্কিত হয়ে উঠবে তখন আন্তর্জাতিকভাবে প্রচার করা হবে বাংলাদেশে কেউ নিরাপদ নয়। বিদেশি বিনিয়োগ কমবে, ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দেশ ছাড়বে, রিজার্ভ কমতে থাকবে, আর এভাবেই অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি আসবে ধর্মীয় সন্ত্রাসবাদ ইস্যুতে। ভারত চায় বাংলাদেশকে পাকিস্তানের মতো এক বিপজ্জনক রাষ্ট্রে পরিণত করতে। গণহত্যাকারী শেখ হাসিনার সময়ে তারা এমন কিছু গোষ্ঠী তৈরি করেছে যাদের মাধ্যমে তারা সন্ত্রাসী হামলা চালাবে। এরপরে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হবে বাংলাদেশে উগ্রবাদী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে, আর এর দায় চাপানো হবে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের উপরে। তাদের মূল লক্ষ্য 2 ধাপে বাংলাদেশকে ধ্বংস করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনভাবে ভেঙে ফেলা যাতে দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এবং জনগণ মনে করে এই সরকার ব্যর্থ। কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক মহলে প্রচার করা যে বাংলাদেশ এখন একটি বিপজ্জনক দেশ যেখানে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ভারত কাজ করছে এবং এর পেছনে বড় অর্থবিত্তশালী চক্র রয়েছে যারা তাদের অপরাধ ঢাকতে চায়। এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবকিছুর লক্ষ্য একটাই, বাংলাদেশের স্থিতিশীলতাকে ধ্বংস করা। যেভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে তাতে সহজেই বোঝা যায় এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বাংলাদেশে এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মানুষ যেন এক অদৃশ্য শক্তি শিকারে পরিণত হয়েছে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরা, ভারতীয় স্বার্থান্বেষী গোষ্ঠী এবং বিএনপির পুরনো অপরাধীদের নিয়ে তৈরি হয়েছে এক চক্র যা মুহূর্তের মধ্যে দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, কিন্তু কেন? এই সরকার কি সত্যিই ব্যর্থ, নাকি এটাকে ব্যর্থ দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে? একটা দেশের সরকার যতই শক্তিশালী হোক, প্রশাসন যদি সেটাকে সহযোগিতা না করে তাহলে সেই সরকার কার্যকর হতে পারে না। আর এখানেই আসল খেলা। আগের শাসনামলে সুবিধাভোগী একটি বড় অংশ এখন পরিবর্তন মেনে নিতে পারছে না। তারা চায় না বাংলাদেশ স্বচ্ছ প্রশাসন এবং জনগণের সেবার দিকে এগিয়ে যাক, বরং তারা সেই পুরনো লুটপাটের ব্যবস্থা ধরে রাখতে চায় যেখানে জনগণ শুধুই শোষণের শিকার হবে আর রাষ্ট্রযন্ত্র শিকার হবে বিশেষ শ্রেণীর সুবিধা নিশ্চিত করতে। এই সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে ভারত, কারণ ভারত জানে যদি বাংলাদেশ সুশাসনের পথে যায় তাহলে তারা এখানে আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না। বিশেষ করে নতুন সরকার যদি প্রশাসন নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজায় তাহলে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই তারা চায় বাংলাদেশকে অস্থিতিশীল রাখা হোক যেন সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়। এই অস্থিরতার আরেকটি বড় কারণ হলো অর্থনৈতিক যুদ্ধ। ভারতের ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশে ব্যাপকভাবে জড়িত, বিশেষ করে আমদানি নির্ভর খাত। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের আমদানি নির্ভর হয়ে উঠেছিল, কিন্তু এখন যখন নতুন সরকার এসেছে তখন ভারত চাচ্ছে যেন আবারও বাংলাদেশ পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই কারণেই দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি, এসব কোনো আকস্মিক ঘটনা নয়। এগুলো পরিকল্পিত, লক্ষ্য একটাই, মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। আর এই পুরো চক্রান্ত বাস্তবায়ন করছে ভারতপন্থী গোষ্ঠীগুলো যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিজেদের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। একটি গোষ্ঠী চায় বাংলাদেশকে নিরাপত্তাহীন রাষ্ট্র বানিয়ে ফেলা হোক যাতে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, ঠিক যেমন তারা পাকিস্তানের ক্ষেত্রে করেছে। এই গোষ্ঠী পরিকল্পিতভাবে সহিংসতা বাড়াচ্ছে, খুন খারাপির ঘটনা ঘটাচ্ছে যেন দেশের মানুষ আতঙ্কে থাকে। উদ্দেশ্য একটাই, দেশের জনগণকে বিভ্রান্ত করা এবং নতুন সরকারের উপর আস্থা নষ্ট করা। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের সচেতনতা। সাধারণ মানুষ যদি বুঝতে না পারে যে এটি একটি গভীর ষড়যন্ত্র তাহলে তারা সহজেই বিভ্রান্ত হবে। আর একবার যদি তারা সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে সেটাই হবে ষড়যন্ত্রকারীদের সবচেয়ে বড় সাফল্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এর সমাধান কি? বাংলাদেশ কি ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে, নাকি শক্ত হাতেই চক্রান্ত প্রতিহত করা হবে? সময় খুব বেশি নেই। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এখনো সক্রিয়। এখনো যদি সতর্ক না হওয়া যায় তাহলে হয়তো এমন এক পর্যায়ে পৌঁছানো হবে যেখানে ফিরে আসার পথ থাকবে না। বাংলাদেশের বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। দর্শক, আপনারা জানেন হঠাৎ করেই বিষয়টা দেখতে ছোট, জাস্ট ঢাকায় কয়েকশো মানুষ মার্চ ফর খেলাফত
বায়তুল মোকাররমের গেট থেকে নামাজ পড়া শেষে তারা মিছিল করছে। এটা বাহ্যিক দৃষ্টিতে ছোট একটা ঘটনা। হ্যাঁ, পুলিশ সেনাবাহিনী কতটুকু ভূমিকা পালন করেছে কি করেনি, রিকশাওয়ালাকে গ্রেপ্তার, এগুলো নিয়ে কথা বলেছি। ওভারঅল ইন টার্মস অফ ভলিউম এটা কিন্তু ছোট ঘটনা, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে এটা অনেক বড় ঘটনা। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার একটা প্রজেক্ট এটা। বাংলাদেশি উগ্রবাদীদের, জঙ্গিবাদীদের এতটাই উত্থান হয়েছে যে তারা বড় বড় মিছিল করতে পারে, তারা এখন খেলাফত চায় এবং তাদের মিছিলের ছবি ভাইরাল হয়, তারা অ্যাক্টিভিজম করতে পারে, তারা পোস্টারিং করে, যেটা হাসিনার আমলে পারেনি। অতএব ডক্টর ইউনূস ঠেকাতে পারেনি। ভারতীয় যে ন্যারেটিভ যে ডক্টর ইউনূস সুদখোর মৌলবাদী, মানে এইটা প্রমাণ করার একটা প্রজেক্ট। অতএব এটা জাস্ট একটা ঘটনা মনে হলেও সামগ্রিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বড় ঘটনা। এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে চলমান যে এই তৎপরতা, এর রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। এই মুহূর্তে দেখেন, পিনাকি ভট্টাচার্যকে আমরা সবসময় যে সমর্থন করেছি তা না। পিনাকি ভট্টাচার্যের অনেক বক্তব্যের ক্রিটিক আমরা অতীতে করেছি। তিনি নিজেও ক্রিটিকের ঊর্ধ্বে, এটা তিনি নিজে মনে করেন না। তবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের পক্ষে এবং জনগণের পক্ষে পিনাকি ভট্টাচার্য অসাধারণ রোল প্লে করছেন। যেমন বিএনপি একসময় জনগণের পক্ষে ছিল, কিন্তু বিএনপির বিচ্যুত হয়েছে, ডেভিয়েটেড বিএনপি। তারা তাদের ইফতার পার্টিতে এখন মধ্যমণি থাকে ভারতের হাইকমিশনার মাহফুজ আনাম, মতিউর রহমান, এরা জনগণের ভয়েস রেজ করছেন এখন পিনাকি ভট্টাচার্যরা। এবং ডক্টর ইউনূস সরকার পিনাকি ভট্টাচার্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ হেল্প নেন, পরামর্শ নেন, জানেন। বিশেষ করে এই যে ধানমন্ডি 32কে জয় বাংলা করে দেওয়ার নেপথ্যের একজন নায়ক হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, এবং ভারত কিংবা আওয়ামী লীগের ন্যারেটিভগুলোকে সাকসেসফুলি রিফিউট করছেন পিনাকি ভট্টাচার্য। এবং ধানমন্ডি 32 জয় বাংলা করার যে কত বড় সুফল আমরা পেয়েছি, আমরা দেখেছি। অতএব পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে কোনো অবজারভেশন দিলে এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে চাই। আমরা অলরেডি পিনাকি ভট্টাচার্যকে ইনভাইট করেছি, হয় আপনি দেশে আসুন, উপদেষ্টার দায়িত্ব নিন, স্বরাষ্ট্র উপদেষ্টা বা কোনো একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টার দায়িত্ব নিন, কারণ তিনি দেশের জন্য, হাসিনার পতনের জন্য যে ভূমিকা পালন করেছেন, হি ডিজার্ভ ফর দিস পোস্ট। আর যদি সেটা না হয়, আপনি রাজনীতিতে আসুন, আপনার পাশে লক্ষ কোটি জনতা সাড়া দিবে। আপনি নতুন দল করুন অথবা সিভিল সোসাইটি অ্যাক্টিভিজম করুন, দেশে আসে, আমরা আপনার পাশে থাকবো। উই ওয়ান্ট পিনাকি ভট্টাচার্য। তো এই মহান ব্যক্তি পিনাকি ভট্টাচার্য, তিনি লিখেছেন, হিজবুত তাহরীরের গডফাদার ওয়াকারুজ্জামান আর এজেন্সিগুলোর ইন্ডিয়ান শাখা, এটার চিফ এক্সিকিউটিভ অফিসার, জাতিসংঘের আসন্ন ঠাপ সামলানোর ব্যর্থ চেষ্টা করতেছে এরা যৌথভাবে। এর মানে আরো কিছু অবজারভেশন বিভিন্ন বিশ্লেষকদের আপনাদেরকে শোনাবো দর্শক, যাতে আপনারা পরিস্থিতি বুঝতে পারেন আসলে কি। এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বড় ষড়যন্ত্র, হিজবুত তাহরীরকে সুযোগ দিয়ে, এটা ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী দিচ্ছে। কারণ কি? তাহলে তাদের ক্ষমতা নিতে সুবিধা হবে যে ডক্টর ইউনূস পাচ্ছেন না, সেনাবাহিনীকে দরকার এই উগ্রবাদ দমনে, এই খেলাফত কায়েমের, এই তথাকথিত খেলাফত এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট, এটা অন্য আলোচনা। তো এটা ঠেকাতে ওয়াকারুজ্জামানকে দরকার, আর্মিকে দরকার। এই জন্য আর্মি সহযোগিতা করছে না এদেরকে দমনে। তো পিনাকি ভট্টাচার্য এই হিজবুত তাহরীর বা অতীতেও আমরা দেখেছি যে ডিজিএফআই কিংবা সেনাবাহিনীর মাধ্যমে কিভাবে জঙ্গি নাটক মঞ্চস্থ শেখ হাসিনা করিয়েছে। তো এই সেনাবাহিনী তো জনগণের বিরুদ্ধে গুলিও করেছিল। অথবা আমরা তো তাদেরকে একেবারে ব্লাঙ্ক চেক দিতে পারি না। এখন পিনাকি ভট্টাচার্য যে ভাষায় বলেছেন, আমরা ওই ভাষাটা হয়তো বা পছন্দ করব না, কিন্তু আমরা সন্দেহের চোখে দেখব। এই জন্য জনগণ যদি সন্দেহ করে আর্মি চিফকে, এটা আর্মি চিফের লেজিটিমেসি ক্রাইসিস। এই জন্য তাকে প্রমাণ দিতে হবে। আর্মি চিফকে বলবো যে পিনাকি ভট্টাচার্যরা জনগণ যে সমালোচনা করছে, আপনি এগুলো আমলে নিয়ে আপনি কঠিন পদক্ষেপ নিয়ে চাঁদাবাজ এবং এই উগ্রবাদীদেরকে দমন করে দেখান, ডক্টর ইউনূসকে সহায়তা করুন, আপনি আপনার সর্বোচ্চ প্রয়োগ করুন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে, তাহলে জনগণ আপনাকে রেসপেক্ট করবে। হাসিনাকে ধাওয়ানোর পর আপনার প্রশংসা যেরকম আমরা করেছিলাম, আবারও আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেখান, জনগণ আপনার প্রশংসা করবে। আপনি উগ্রবাদীদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেন, জনগণ আপনাকে আবার প্রশংসা করবে। নইলে পিনাকি ভট্টাচার্যের গালি খেতে হবে। এবং জাতিসংঘের সম্ভাব্য ঠাপ সামলানো, এটার মানে কি? দেখেন, জাতিসংঘ অলরেডি কিন্তু সেনাবাহিনীর একটা বড় লেজিটিমেসি ক্রাইসিস ঘটিয়ে দিয়েছে। ভলকার তুর্কের একটা বক্তব্য আপনারা অলরেডি জেনেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের। জুলাই আগস্টে সেখানে বাংলাদেশে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তন দেখলাম। তো এর অর্থ কি দাঁড়ালো? যে সেনাবাহিনী তাদের নৈতিক জায়গা থেকে যে জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপর গুলি করা থেকে বিরত থেকেছে বা হাসিনার পতন ঘটিয়েছে, বিষয়টা এরকম নয়। জাতিসংঘের চাপে, তাদের রুটি রুজির কারণে, কারণ জাতিসংঘ যদি মিশনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় সেনাবাহিনী, তাহলে
তারা অনেকেই গরিব হয়ে যায় বা তাদের সেনাবাহিনী একটু ভালো থাকা খাওয়ার অন্যতম সোর্স কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যাওয়ার, অনেক টাকা পায়, বাড়ি টাড়ি করতে পারে। তো এতে সেনাবাহিনী একটা বড় বাস খাবে এখান থেকে যদি বঞ্চিত হয়। তো জাতিসংঘের চাপে সেনাবাহিনী এটা করেছে। ভলকার তুর্কের এই বক্তব্য অসত্য, এটা জাতিসংঘ, এটা আর্মি চিফ ওয়াকারুজ্জামান পালে বলুক। অতএব এক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে সন্দেহ করতেই পারি। এবং আরেকজনে লিখেছেন হিজবুত তাহরির ডিজিএফআই প্রোডাক্ট, নো ইফ বাট পিরিয়ড। এর মানে ডিজিএফআই তো বেসিক্যালি সেনাবাহিনীর অফিসারদের মাধ্যমে চলে, যদি এটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত না। ডিজিএফআই ওয়াজ ডিরেক্টলি অপারেটেড বাই প্রাইম মিনিস্টার অফিস, কিন্তু এটা সেনাবাহিনীর দায় থাকে কারণ তাদের লোকজনই এটা চালায়। এবং এই ডিজিএফআই বাংলাদেশে কত অগরণ ঘটিয়েছে, আয়নাঘর আমরা দেখেছি। অতএব আমরা সেনাবাহিনীকে দুধের দোয়া মনে করতে পারি না। অতএব এই হিজবুত তাহরিরের যে এই সক্রিয়তা, মাঠে নামা, এর পেছনে ডিজিএফআই ইন্ধন থাকতে পারে, আর ভারত ডিজিএফআই কে টাকা দেয়। আর একটা লেখা আপনাদেরকে একটু শোনাতে চাই। এজেন্সি ভালোই খেলতেছে, এজেন্সির সাথে সেনাবাহিনী আছে। দেখেন, পল্টন এলাকায় দায়িত্বরত আর্মির প্লাটুন কেন ঘটনাস্থলে আসলো না? লাস্টের দিকে লোক দেখানোর জন্য 3-4 জন আসলো। ইন্ডিয়া ব্যাকড কোনো কোম্পানি গত কয়েকদিন ইনফ্লুয়েন্সারদের পেছনে টাকা ঢেলেছে, এটা আসিফ আদনানকে টাকা দেওয়ার কথা হয়তো বলছে। পুলিশকে গতকাল রাতে কারা ভুল ইনফরমেশন দিল, বাধা দিলে হেফাজত মাঠে নামবে বলে কারা ভয় দেখালো? জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসার ঠিক আগে কারা সাহায্য করলো এসব করার জন্য? হাই এজেন্সি, বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা কবে বন্ধ হবে? জাতিসংঘের তদন্ত রিপোর্ট বের হওয়ার পর থেকেই অনেকের ঘুম হারাম। সেনাবাহিনীও কিন্তু তাদের মোরাল ভেঙে পড়েছে অনেকটা জাতিসংঘের তদন্ত রিপোর্টের ফলে। ভলকার তুর্কের বক্তব্য, যেটা এই মতো শোনালাম। অতএব পিনাকি ভট্টাচার্যের এই ইঙ্গিত সত্য হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, আসল রহস্য হতে পারে। এই জন্য জনগণের কাতারে আসা ডক্টর ইউনূসকে হেল্প করা ছাড়া সেনাপ্রধানের কোনো ওয়ে নাই, তিনি একুল সব হারাবেন। সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। কেউ বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ছাত্র শিবির সভাপতির কক্ষ থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণ এই অস্ত্র। আবার আরেক পক্ষ বলছেন হল শাখা ছাত্রদলের সভাপতির কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রগুলো। তবে এই ভিডিও এবং অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ ভুয়া ও গুজব বলে কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি ও শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। মূলত ভিডিওটি 2024 সালের 18 আগস্ট টঙ্গিবাড়ি থানা পুলিশের লুটপাট হওয়া অস্ত্রের একটি চিত্র। সে সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করে। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি শতভাগ ভুয়া। তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমেও যাচাই বাছাই করেছেন। এমন কোনো আলামত নবাব আব্দুল লতিফ হলে পাওয়া যায়নি। দেশ এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করতেই একটা মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজবটি ছড়িয়েছে। বলেন এই ঘটনার ক্রস চেক করেছেন, কিন্তু এর কোনো সত্যতা নেই, এটা সম্পূর্ণ গুজব। মাদারীপুরে আধিপত্যের লড়াই, সংঘর্ষে নিহত 2, আহত 3। মাদারীপুরে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। শনিবার সকাল 11টার সময় মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের সর্দারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের মৃত আজিবর সর্দারের 2 ছেলে আতাবুর সর্দার ও সাইফুর সর্দার। আহতরা হলেন খোয়াসপুর ইউনিয়নের মাজাম সর্দারের ছেলে পলাশ সর্দার ও একই ইউনিয়নের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার, আজিবার সর্দারের ছেলে অলিল সর্দার। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের টেকেরহাট সংলগ্ন এলাকায় মোল্লাবাড়ি ও সর্দার বাড়ির মাঝখানে ডেজারের বালু তোলার পাইপ নিয়ে 2 পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি লাগে। এই ঘটনায় 3 জন গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং আরও 2 জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এরপর সদর হাসপাতালে মর্গে 2 জনের লাশ নিয়ে যাওয়া হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, সাইফুল এর আগে ওই এলাকায় 2 বালু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে 2 পা ভেঙে দেয়। এর জেরে বালু ব্যবসায়ী ও এলাকায় আধিপত্য বিস্তারকারী সাইফুল ও তার বড় ভাইয়ের উপর হামলা করে। তারা 3 ভাই নিজেদের প্রাণ বাঁচাতে পাশের একটি মসজিদে আশ্রয় নেয়। সেখানে গিয়ে হামলাকারীরা তাদের কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে সাইফুল ও তার ভাই নিহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ 2 জনকে আটক করেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।